সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, নেপাল এবং চীন সীমান্তে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তাতে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে 1300। 1300 মানুষ নিখোঁজ হয়েছে। এর ভেতরে 500 জন বিদেশি, এর ভিতরে বহু সংখ্যক ভারতীয়, মালয়েশীয়, আমেরিকান নাগরিক রয়েছে। এ বিষয়ে আজকের ভিডিওতে মোটামুটি যথেষ্ট তথ্য তুলে ধরে কথা বলার চেষ্টা করব। এর পাশাপাশি ইরানের সাথে আমেরিকার চলমান যে সংকট, সেই সংকট নিয়ে অনেক আলোচনা থাকবে। এর ভেতরে ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে ইরানের উপরে যদি সাম্প্রতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয় তাহলে হরমুজ প্রণালী বা অত্র এলাকার কোথা থেকেও এক ফোঁটা তেল বের হতে পারবে না। এছাড়া খবর পাওয়া যাচ্ছে ইরানের জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে, ডিবেট শুরু হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি যেটা এনপিটি, তা থেকে ইরান নিজেকে প্রত্যাহার করবে কি করবে না এই বিষয়ে আলোচনা চলছে। যদি এনপিটি থেকে প্রত্যাহার করে ইরান নিজেকে, তাহলে ইরান পরমাণু বোমা বানাবে কিনা সেই প্রশ্নই সামনে এসে দাঁড়াচ্ছে। এপাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মুসলিম দেশগুলোর ভেতরেও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা উচিত এবং কোনো একটি মুসলিম দেশ থেকে আরেকটি মুসলিম দেশে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয়। যখন ইরান এবং আমেরিকার মধ্যে পাকিস্তান নতুন করে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তখন কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইরান সফরে গেছেন। টার্গেটটা হলো আবার কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা। আগেই আমরা জেনেছি যে কাতার আমেরিকার এই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে রাজি নয়। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো বিস্তারিত। এর পাশাপাশি আরো কিছু বিষয় থাকবে, যেমন ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছে, ইরান কি চিঠি দিল, কেন দিল এবং সেখানে দাবি কি, এই সমস্ত নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আশা করি ভিডিও ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই নেপালের বন্যা নিয়ে কথা বলি। বন্যা, ভূমিধস, ভূমিকম্প সবই হয়েছে সেখানে, এবং অ্যাকচুয়ালি সেটা শুধুমাত্র নেপালে না, নেপাল চীন সীমান্তে। এবং আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বিভিন্ন রকমের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখেছেন যে কিভাবে ভয়ঙ্কর ভাবে ব্রিজ, কালভার্ট, ঘর বাড়ি সমস্ত সবকিছু ধ্বংস করে নিয়ে চলে গেল। মুহূর্তের ভেতরে বলা যায় যে চোখের পলকে একেবারে সাজানো গোছানো জনপদ ধ্বংস হয়ে গেল। এবং এই বন্যায়, এই ভূমিধসের পর কোথাও কোথাও 1.5 থেকে 2 মিটার স্তর, কাদার স্তর জমে গেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তো কিভাবে এই ঘটনাটা ঘটলো? প্রথমে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে হিমালয় পর্বত যেহেতু নেপালের প্রধানত, সেখানে বিরাট হিমবাহ জমেছিল। একটা হিমবাহ বহু বছরের পর বছর, যুগের পর যুগ, হয়তো শতাব্দীর পর শতাব্দী এই হিমবাহ ছিল। কিন্তু সেখানে 4.4 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে ওই বরফের যে স্তূপ, জমাট বরফ, হিমবাহ, ওই হিমবাহ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওই হিমবাহ এসে পড়ে একটা নদীতে। সেই নদীতে পড়ার কারণে এই যে বৃষ্টি বাদলা, বন্যা, পাহাড় থেকে নেমে আসা ঢল, এই সমস্ত পানি ওই নদীতে আটকে ছিল। একটা হিমবাহ, বরফের হিমবাহ মানে কোনো সাধারণ ব্যাপার না, মানে একটু ছোটখাটো 2, 4, 5, 10 হাত ব্যাপারটা তা কিন্তু না। একটা নদী আটকে দিয়েছে মানে কি, নদীটা আটকে দিয়েছে এবং বরফ তো ঠান্ডা, তো সেটা খুব সহজে যে গলে যাচ্ছে ব্যাপারটা তাও না। এই নদী আটকে দেওয়ার কারণে নদীর অপর পাশে পানি জমেছে। পানি জমতে 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 একেবারে এমন একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পানি একসময় একদম প্রচন্ড রকমের ছুটে এসে একেবারে জনপদ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়ে গেল। পাহাড়ের গভীরে বাঁকে বাঁকে উপত্যকা, খালের মতো যে সমস্ত জায়গা, সমস্ত সবকিছু একদম ধ্বংস করে দিয়ে গেল। গাড়ি ঘোড়া, মানুষের বসবাসের ঘর বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, এরপরে অফিস আদালত, এই যে কিওরং স্থলবন্দর,
একেবারে সমস্ত সবকিছু ধ্বংস করে শেষ করে দিয়ে গেছে। এক চোখের সামনে প্রলয়ঙ্কারী ঘটনা, একেবারে হঠাৎ করে। এর ভিতরে বেশিরভাগই পর্যটক, বিরাট একটা অংশ পর্যটক। এই যে 1300 মানুষ নিখোঁজ হয়েছে, 160 জনের বেশি একদম নিশ্চিতভাবে মারা গেছে। 1300-র বেশি নিখোঁজ, তার ভিতরে 500 বিদেশি। এটা কোনো সাধারণ ব্যাপার না। আপনারা চিন্তা করেন যে চোখের পলকে 1300 মানুষ নিখোঁজ, 160 জন নিহত, আরো কত ক্ষয়ক্ষতি হয়েছে। 22 ঘন্টা পর CNN বলছে যে 22 ঘন্টা পরে চীনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে, সবচেয়ে বেশি এফেক্টেড যে এরিয়া, সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং সেখানে আসলে ল্যান্ড রোডে বা কোনোভাবে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, হেলিকপ্টারই একমাত্র ব্যবস্থা। কিন্তু হেলিকপ্টার গিয়ে যে নামবে কোথায়, সে নামার মতো কোনো জায়গা তো নেই। সব পাহাড়ের ঢালু, পাহাড়ে তো আর হেলিকপ্টার নামার মতো কোনো জায়গা নেই, আর সে তো উঁচু নিচু। আর যেখানে নামবে সে তো কাদায় ঢাকা, নামবে কোথায়? সে এক ভয়ঙ্কর পরিস্থিতি, যার কারণে উদ্ধার কর্ম সমস্ত সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ঠান্ডা, তেমনি বৃষ্টি বাদলা, বন্যা, ভূমিকম্পের পরের পরিস্থিতি, কাদা মাটি, একেবারে জঘন্য অবস্থায়। এই অবস্থায় উদ্ধার তৎপরতা চালানোর কোনো পরিস্থিতি নেই, এরকম একটা সিচুয়েশন। এই যে 500 নিখোঁজ বিদেশি, তারা কারা? তারা হচ্ছে ভারতের 178 জন, আমেরিকার 65 জন, ইউক্রেনের 53 জন, মালয়েশিয়ার 51 জন, অস্ট্রেলিয়ার 35 জন, ব্রিটেনের 33 জন এবং কানাডার 25 জন। এই যে লোক, যারা বিদেশি লোক নিখোঁজ হলো, এই নিখোঁজ ব্যক্তিদের তারা কেন এসেছিল এখানে, কি ব্যাপার? দুটো প্রধান কারণ। একটা হচ্ছে বেড়াতে। আপনারা সবাই জানেন যে নেপালের যে পাহাড়, সেই পাহাড়ে ট্রেকিং করে যায়, উপরে ওঠে, নানান ব্যাপার আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, বহু সংখ্যক মানুষ কিন্তু এলাকায় এসেছিল, ওইটা বৌদ্ধ ধর্মের একটা পুণ্যভূমি বলা যায়, তিব্বতের কাছেই। সেখানে বৌদ্ধদের অনেক মঠ, অনেক মন্দির, অনেক কিছু আছে। সেখানে এই যে বিদেশি যারা বললাম, তাদের অনেকেই এই বৌদ্ধ মঠে, মন্দিরে এই ধর্মের কাজে এসেছিল। যে কাজে আসুক, বেড়াতে আসুক, ঘুরতে আসুক, আর ধর্মের কাজে আসুক, যে কাজে আসুক, একেবারে তাৎক্ষণিকভাবে এত প্রাণ ঝরে গেল এবং 1300 মানুষ নিখোঁজ। এবং যেভাবে কাদা, বন্যা, বৃষ্টি যেভাবে ধেয়ে গেছে, প্রলয়ঙ্কারী অবস্থা সৃষ্টি করেছিল, তাতে 1300 মানুষ নিখোঁজ। এর ভিতরে কয়জন বেঁচে থাকবে সেটা একটা প্রশ্ন। এবং এই যে টোটাল আসলে ক্ষয়ক্ষতির পরিস্থিতিটা কি, এই পরিস্থিতি জানতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। একেবারে তাৎক্ষণিকভাবে বা 2-1 দিনের ভেতরে এগুলো যে সব ক্লিয়ার করা যাবে মনে হয় না, কারণ সেখানে অনেক সময় লাগবে। দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড রকমের কাদামাটি জমে রয়েছে, একেবারে মানে মারাত্মক অবস্থায়। এই কাদামাটির ভেতরে পানির চাপে, পানির তোড়ে কে কোথায় পড়ে আছে, মারা গেছে, কেউ তো জানে না। এর ভিতরে একটা মর্মান্তিক, প্রত্যেকটা মৃত্যুই মর্মান্তিক, একটা মর্মান্তিক ঘটনা নতুন করে সামনে এসেছে। এক চিকিৎসক পরিবার, স্বামী স্ত্রী দুজনেই এই চিকিৎসা কর্মের সাথে জড়িত, ডাক্তার হতে পারে অথবা নার্স হতে পারে, হাসপাতাল রিলেটেড দুজন কর্মী, এবং তাদের একটা সন্তান, ছোট বাচ্চা। এই 3 জন মারা গেছে এক পরিবারের। তারা মারা গেছে বলতে নিখোঁজ, ধরে নেওয়া হচ্ছে যে হয়তো তারা মারা গেছে, দেখা যাক কি হয়, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এক পরিবারের 3 জন। এরকম বহু কিছু ঘটেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ, মাত্রা এবং কি পরিস্থিতি, টোটাল একটা চিত্র পেতে বেশ কয়েকদিন সময় লাগবে। তো আমরা এই ক্ষতিগ্রস্ত লোকজন, তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, শোক জানাচ্ছি, এবং আমরা আশা করব, দোয়া করব মহান রব্বুল আলামিনের কাছে যে এইরকম ঘটনা যেন তিনি আর না দেন। সে মানুষ হিন্দু নাকি বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান নাকি ইহুদি নাকি কি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানুষ, সে তো মারা গেছে। তারা বেড়াতে এসেছিল, তারা ধর্মের কাজে এসেছিল, তারা ভাবেওনি যে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে মানুষের জীবন কত ঠুনকো, কত সহজেই একটা কিছু ঘটে যেতে পারে। আমরা আছি, এই যে কথা বলছি, এর ভেতর দিয়ে কখন কার কি হয়ে যাবে কেউ জানে না। খুবই অনিশ্চিত একটা জীবন মানুষের জীবন কেন, আসলে প্রত্যেকটা প্রাণীর, যার প্রাণ আছে, যার মৃত্যুর প্রশ্ন আছে,
তার জন্য প্রচন্ড রকমের অনিশ্চয়তা প্রতিটা পদে পদে ক্ষণে ক্ষণে। আমরা এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই দুনিয়াতে যাতে সৎভাবে চলতে পারি, আমাদের সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার। সুপ্রিয় দর্শক, এবার আমি আমেরিকা ইরান চলমান দ্বন্দ্ব, সংঘাত, অচল অবস্থা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা এই যে অর্থনৈতিক যে যুদ্ধ, এই যুদ্ধ যদি অব্যাহত থাকে তাহলে ইরান কিছু কাজ করতে বাধ্য হবে। সেই কাজগুলো কি? মহসিন রেজাই পরিষ্কার করে দিয়েছেন যে সেই কাজগুলো হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ আছে, বা বাব আল মানদেব প্রণালী বা লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল হুতিরা কন্ট্রোল করছে। এর বাইরেও মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যে সমস্ত তেল বিভিন্ন রুটে বিভিন্ন ভাবে যায় বের হয় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে প্রয়োজনে। তার মানে সহজ, প্রয়োজন ইরান এই সমস্ত তেলের পাইপ লাইনে বা যে সমস্ত বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছে কেউ সেগুলোতে হামলা চালিয়ে বন্ধ করে দেবে। ইরানের বক্তব্য হচ্ছে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের কেউ পাবে না, কারণ এই অঞ্চলে যারা তেল বিক্রি করে তারা প্রত্যেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে সহযোগিতা করেছে তাদের ঘাঁটি মাটি দেশ দিয়ে। এমনকি কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, যেমন কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে ইরানের। আর বাকিরা তো ঘাঁটি দিয়ে, তাদের নিজেদের মাটি দিয়ে, তাদের আকাশপথ দিয়ে সাহায্য করেছেই। ফলে ইরানের উপরে আজকে যে আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, একতরফা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের এক ফোঁটা তেল বাইরে যেতে পারবে না, বের হতে পারবে না, ইরানের বক্তব্য। সেই জায়গা থেকে এটা মোটামুটি যথেষ্ট বিশ্বাস করা বা ধারণা করার কারণ আছে যে ইরান এই কাজ করবে, কারণ ইরান অ্যাডামেন্ট এই মুহূর্তে। ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতো ছিলাম, আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি শান্তিপূর্ণ, এবং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ফতোয়া ছিল যে পরমাণু বোমা বানানো যাবে না, রাখা যাবে না, ব্যবহার করা যাবে না, এটা হারাম। নিষিদ্ধ ঘোষণা করার পর যদি সেই কাজেই ইরানের উপরে হামলা চালানো হয়, এবং এখনো কেউ প্রমাণ দিতে পারেনি যে ইরান পরমাণু বোমা বানিয়েছে, তো তাই যদি হয় ব্যাপারটা, তাহলে ইরান কেন হামলার শিকার হবে? আর হামলার শিকার যদি হলোই, তাহলে ইরান তার মতো করে এখন পাল্টা ব্যবস্থা নেবে। এই জন্য শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ না, এর বাইরেও যদি কোনো দেশে হামলা চালানোর প্রয়োজন হয় ইরান সেটা করবে। এবং ইরান ঘোষণা দিয়েছে, যেমন সাইপ্রাস এবং বুলগেরিয়ার কথা মোটামুটি ভাবে এই মুহূর্তে বেশ আলোচনায় আছে। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে সে নেটোভুক্ত দেশ হোক, আর ইউরোপের দেশ হোক, আর আমেরিকা হোক, আর যেই হোক, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে যে সহযোগিতা করবে আমরা সেই জায়গায় হামলা চালাবো ইরানের পক্ষ থেকে। তার মানে ইরান এই মুহূর্তে অ্যাডামেন্ট যে তাদের দেশ যখন যুদ্ধের কবলে, তাদের দেশ যখন অনিশ্চয়তার ভিতরে, তাদের উপরে যখন অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা, তারা যখন তেল বিক্রি করতে পারবে না, তাহলে বাকিদেরকেও এত আরাম শান্তিতে থাকতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা আমেরিকাকে সহযোগিতা করেছে বা করছে বা করবে, এর প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইরান। ইরানের এই মুহূর্তে যে অবস্থান সেটা হচ্ছে ডু অর ডাই, এইরকম একটা অবস্থান নেওয়ার পিছনে সঙ্গত কারণও তো আছে। এমনকি যে আমি একটু আগেই বলেছি, সংবাদের মূল জিস্ট যখন আপনাদের সামনে হেডলাইন আকারে তুলে ধরছিলাম তখন বলেছি যে ইরানের জাতীয় সংসদে এই আলোচনা হচ্ছে যে এনপিটি থেকে বের হয়ে আসা হবে কি হবে না, অর্থাৎ এনপিটিতে ইরান থাকবে কি থাকবে না। এনপিটিতে থাকার মানে হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনে চলা, অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র তো বানাবে না, বরং সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ যাতে হয় সেই চেষ্টাই থাকবে। ইরান বলছে আমরা তো এই প্রচেষ্টায় এই চুক্তিতে আছি, এই চুক্তিতে থাকার পরেও যদি আমাদের উপর হামলা হয় পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে অভিযোগ তুলে, তাহলে এই চুক্তিতে থাকার তো কোনো মানে নেই, কেন থাকবো আমরা? এই চুক্তিতে থেকে আমাদের লাভটা কি হলো? এই চুক্তিতে থেকে যদি আমাদের কোনো লাভ না হয় তাহলে এই চুক্তিতে আমরা থাকবো না। এইটা নিয়ে ইরানের পার্লামেন্টে ডিবেট হচ্ছে, এবং ইরানের পক্ষ থেকে এখন এই কথা বলা হচ্ছে যে আমাদেরকে তো লোকজন এইভাবে চাপাচাপি করে যে তোমরা পরমাণু অস্ত্র বানাওনি, পরমাণু অস্ত্র বানানোর দিকে যাওনি, তোমাদের পরমাণু কর্মসূচি ডাইভার্ট করোনি সামরিক দিকে, তো সামরিক দিকে ডাইভার্ট না করার পরেও যদি তোমরা হামলার শিকার হও তাহলে পরমাণু বোমা কেন বানাবা না তোমরা? এইভাবে কথা বলছে এরা। তো যখন এইরকম কথা আসছে তখন
ইরান আলটিমেটলি এই কথার জবাব তো দিতে পারছে না, বিশেষ করে জনগণের পক্ষ থেকে যখন আসে এই কথা যে আমরা পরমাণু বোমা বানাইনি কিন্তু আমরা হামলার শিকার, তাহলে আমরা কেন পরমাণু বোমা বানাবো না? আমাদের তো সেই সক্ষমতা হয়তো আছে। এই জায়গা থেকে ইরানের সংসদে ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে, এইটা থেকে বের হয়ে আসবে কি আসবে না। আমেরিকা যা ঠেকাতে এসেছিল তার চেয়ে এখন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, কয়েক গুণ সংকটের মুখে পড়বে। আমি আপনাদেরকে বলি, আমেরিকা এসেছিল ইরানের সরকার পরিবর্তন করে দিতে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দিতে, ইরানের অর্থনৈতিক অবস্থা একদম কাহিল করে দেবে, ইরানের নতুন একটা পুতুল সরকার বসাবে এবং সেই সরকার আমেরিকার কন্ট্রোলে চলবে। তাদের তো টার্গেটেই ছিল। যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে করতে এখন এইগুলো তো অর্জন হয়নি, বরং হরমুজ প্রণালী নতুন করে আটকে দিয়েছে ইরান এবং তা আর খুলতে পারছে না। এখন ইরান যদি সেই এনপিটি থেকে বের হয়ে বোমা বানানোর দিকে যায় তো ইরানকে কি করবে? যুদ্ধ করবে। তো যুদ্ধ তো করেছেই, ইরান তো যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত আছেই, তাইলে আর কি করবে? সেক্ষেত্রে আর এক বিপদে আমেরিকা আর এক বিপদে পড়তে যাচ্ছে। বিপদটা কি আমি আবার ক্লিয়ার করি। তারা পরমাণু কর্মসূচি ধ্বংস করতে এসেছিল, এখন ধ্বংস করা তো দূরের কথা, ইরান যদি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে এসে যদি বোমা বানানো শুরু করে, এইবার যেটা বন্ধ করতে এসেছিল সেটা আমেরিকার এই যুদ্ধের কেন হয়ে গেল, ব্যাপারটা এরকম হবে না? তাইলে তো আর এক মহাবিপদে পড়লো। এখন পরমাণু বোমা যদি ইরানের কাছে থাকে তারপরে আমেরিকা কি করবে, ইসরায়েল কি করবে? মহা গেড়া কলে, মহাবিপদে, মহাফাদে। এইরকম একটা প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান আছে। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলেছে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলো শুধু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ একটা ফৌজদারি অপরাধ এবং এটা নিশ্চয়ই আন্তর্জাতিক আইনের অধীনে এটা অপরাধ, কারণ এটা জাতিসংঘের আওতায় দেয়নি, আমেরিকা তার পছন্দ হয়নি তাই আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এখন আমেরিকাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপের জন্য। যুদ্ধের জন্য ক্ষতিপূরণ সেটা তো ভিন্ন জিনিস। এই যে বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রেখেছে এবং এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষয়ক্ষতি এখন ইরান দাবি করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমেরিকার কাছে। তার মানে দিন 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 আমেরিকা ইরানের কাছে আইনগতভাবে ধরা পড়ে যাবে, আটকে যাবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এইরকম একটা অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন মুসলিম দেশগুলোর উচিত না এক দেশের মাটি ঘাঁটি আর এক মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া। শুধু তাই না, তিনি বলেছেন যে মুসলিম দেশগুলোর উচিত পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা করা, অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর আমেরিকা, আর বাকি আঞ্চলিক মুসলিম দেশগুলো সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। আমেরিকার সাথে তো ইরানের কোনো লেনদেন নেই, লেনদেন আছে এই সমস্ত দেশের সাথে। এই মুসলিম দেশগুলো দিয়ে ইরানকে তারা দমন করবে। এই জায়গায় ইরানের প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে আমরা সব প্রতিবেশী দেশ, আমরা মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ, আমরা কেন একে অপরের বিরুদ্ধে আমরা আমেরিকার হয়ে যুদ্ধ করব? তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন মুসলিম দেশগুলোর বোঝা উচিত তারা কি করবে, তাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, তিনি ইরান সফরে গেছেন এবং তিনি ইরান আর আমেরিকার মধ্যে নতুন করে ডিপ্লোম্যাটিক প্রসেস কিভাবে শুরু করা যায় সেই চেষ্টা করবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে ইরান খুব সহজে আর আমেরিকার সাথে কূটনৈতিক আলাপ আলোচনা সংলাপ মনে হয় যাবে না, আর যদি যায়ও তাহলে কঠিন শর্ত দিয়ে যাবে এবং সেই শর্ত হয়তো আমেরিকা মেনেও নেবে, নিয়ে এই মিড টার্ম ইলেকশন পার হওয়ার পরে আবার ইরানের বিরুদ্ধে সেই নিষেধাজ্ঞা, সেই অর্থনৈতিক অবরোধ বা যা যা ছিল সব আবার পুনর্বহাল করবে, আবার একই অবস্থায় দাঁড়াবে। লাভ হবে ইরানের, এটা ভাবার কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিশ্চয়ই ইরান বিবেচনা করেই সমস্ত সবকিছু করবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে আমার মতামত জিজ্ঞাসা, আপনারা কি ভাবছেন? এই যে ইরান বলল, মুসলিম দেশগুলোর প্রতি বিশেষ করে আহ্বান জানালো যে পরস্পরের ভেতরে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা উচিত, বরং আমেরিকা নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করে পারস্পরিক সহযোগিতা জোরদার করা উচিত এবং এক দেশের মাটি আর একটা মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। ইরানের প্রেসিডেন্টের এই আহ্বান বা এই অনুরোধে আপনারা কি মনে করেন যে আঞ্চলিক মুসলিম দেশগুলো সাড়া দেবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।
আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই